অ্যাপস থেকে একটু চেক করে নাও তো সাউন্ড ঠিক আছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা, সবকিছু চেক করে নাও তো একটু। অ্যাপস থেকে একটু চেক করে নাও, অ্যাপস থেকে, ঠিক আছে? অ্যাপস থেকে একটু চেক করো, অ্যাপস থেকে। আর যারা এখনো জয়েন করনি তারা রেকর্ডেড দেখবে, অ্যাপসে থাকবে রেকর্ডেড এবং লাইভও থাকছে ইউটিউবে, যেখান থেকে পারবে তোমরা দেখতে পাবে, কোনো চাপ নেই। ওকে, তো তোমাদের আজকে স্পেশাল ডে তাই তো? একটা স্পেশাল ডে উপলক্ষে ক্লাসটা স্টার্ট করি প্রথমে, যে হ্যাপি রিপাবলিক ডে। তো এতে কোনো ছুটি নেই, ক্লাস নিচ্ছি আমরা। কারণ কি দেখো, আমাদের জার্নিংটা কিন্তু এইখানে শেষ, শুরু আর শেষ না, ঠিক আছে? আমাদের জার্নিংটা এইসবে শুরু হয়েছে। এই জার্নিংটাকে শেষ করতে গেলে মেনলি এখনো পর্যন্ত জিলেটের এক্সামের আগের দিন পর্যন্ত তোমাদের কিন্তু এই যুদ্ধ লড়াই করে যেতে হবে। তো দেশ স্বাধীন হয়েছে, যে সমস্ত বীররা দেশ স্বাধীন হওয়ার জন্য আমাদের, আচ্ছা যারা জয়েন করছে একটু জয়েন করো, তাই করে জয়েন গুলো নিয়ে নিয়ে আমি সেশনটা শুরু করে দিয়েছি, ঠিক আছে? তো দেশ স্বাধীন তো হয়েছে, আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, কিন্তু তোমাদের কাছে ইন্ডিপেন্ডেন্স তখনই হবে যখন তোমরা একটা সাকসেস পেয়ে যাবে তোমাদের পড়াশোনার লাইফে, ঠিক আছে? অর্থাৎ অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যখনই তুমি ইন্ডিপেন্ডেন্ট হবে তখন তোমার সাকসেসের দরজা আস্তে আস্তে খুলতে শুরু করবে। অর্থাৎ আজকে রিপাবলিক ডে উপলক্ষে আজকে আমাদের ক্লাসটা শুরু করবো, যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে তোমাদের, দেখতে পাচ্ছ ফার্স্ট ইউনিটের পার্ট নাম্বার 3 চলে গেছি, পিএমসি ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ আজকে আমরা পিএমসি ইনস্ট্রুমেন্টের পুরো ডিটেলসের সম্পূর্ণ পার্টটা কমপ্লিট করে নেবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা এর আগে আমরা কমপ্লিট করেছিলাম পিএমসি ইনস্ট্রুমেন্ট সম্পর্কে, বেসিক্যালি কনস্ট্রাকশন ও ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করবে, এবং আমরা দেখেছিলাম কিছু বেসিক ফর্মুলা বা কি পয়েন্ট। আজকে আমরা পুরো পার্টটাকে এখান থেকে যেটাকে আমরা কভার করব আজকে। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, যারা ইন্টারেস্ট রয়েছে পেড গ্রুপ পেড কোর্সে জয়েন করতে যাচ্ছে জিলেট ব্যাচে, তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, সেখান থেকে তোমাদের কি কি প্রসিডিউর রয়েছে সেগুলো কিন্তু বলে দেবো, ঠিক আছে? যারা ইউটিউব থেকে দেখছো আর যারা রয়েছে তো পেড গ্রুপে, সেগুলো জানো, ঠিক আছে? তো দেখো, অ্যাকচুয়ালি আমাদের যে সেশনটা কন্টিনিউ করছি, সেই সেশনের মধ্যে আরেকটা আমরা আজকে লেকচার করতে চলেছি। সেই লেকচারটা তোমরা সবাই কম বেশি জানো, যে পিএমসি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ফুল ফর্ম আমরা জানতাম, কিন্তু এখানে আমরা যেটা আজকে করবো সেটা হচ্ছে টর্কের ইকুয়েশন। তো টর্কের ইকুয়েশন থেকে তো নিউমেরিক্যাল আসবে না। টর্কের ইকুয়েশনটা কেন পড়ছি, কারণ কি টর্কের ইকুয়েশন থেকে আমার স্কেলটা কি হবে সেটাকে জানার জন্য। এবং টর্কের ইকুয়েশন থেকে অনেক সময় দেখবে শর্ট নোটস দিয়ে দেয়, যে ইউনিভার্সিটিতে ডাইরেক্টলি প্রশ্ন, সেটাও কিন্তু দেখবো। টর্কের ইকুয়েশন দেখবো আমরা এখান থেকে, ঠিক আছে? টর্কের ইকুয়েশনের পর আমরা পিএমসি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে অ্যাডভান্টেজ, ঠিক আছে, আমরা পুরো আজকে পিএমসি ইনস্ট্রুমেন্টটা কমপ্লিট করবো। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজটা কমপ্লিট করবো, এবং অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ইউজ করি এটা দেখবো। অ্যান্ড সবচেয়ে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে রেঞ্জ এক্সটেনশন, ঠিক আছে? রেঞ্জ এক্সটেনশনটা দেখবো আজকে, রেঞ্জ এক্সটেনশন, ঠিক আছে? এখানে রেঞ্জ এক্সটেনশনের দুটো পার্ট পড়বো আমরা, এক আছে অ্যামমিটার আর এক আছে ভোল্টমিটার, ঠিক আছে? দেখা যাচ্ছে তো? আমি দেখা যাচ্ছে। তো এই টপিকগুলো আজকে আমরা কভার আপ করবো, ঠিক আছে? যারা রেগুলার ক্লাস করো তারা ভালোভাবে জানো, ঠিক আছে? অ্যামমিটার এবং ভোল্টমিটার রেঞ্জ এক্সটেনশনটা সবই ইম্পর্টেন্ট, এখান থেকে ফর্মুলা যেগুলো আসবে সেগুলো আমরা প্রুভ করবো। আর এখানে টর্কের ইকুয়েশন থেকে এটা স্কেলটা কি আছে সেটা আমরা কি দেখবো, ঠিক আছে? তো তাহলে শুরু করেছি, চলো তাহলে প্রথম থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে পার্ট নাম্বার 3, অর্থাৎ পিএমসি ইনস্ট্রুমেন্ট আমরা পার্ট নাম্বার 3টা পুরো পিএমসি ইনস্ট্রুমেন্ট কমপ্লিট করবো। এবার বাকি রয়ে যাবে তোমাদের যেটা, সেটা হচ্ছে এমআই ইনস্ট্রুমেন্ট, রাইট? সেই এমআই ইনস্ট্রুমেন্টটা আমি পরের লেকচারে কমপ্লিট করে দেবো, অর্থাৎ 4টে লেকচারে ফার্স্ট ইউনিট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে আমরা টর্কের ইকুয়েশন আসবো, পয়েন্ট করো, টর্ক ইকুয়েশন। টর্কের ইকুয়েশন কোথায় আসলেই আমরা প্রথমত কি কি পড়েছিলাম, টর্ক কত রকম প্রকার হয় বলো? টর্ক আমরা 3 রকম প্রকার পড়েছিলাম তো। এক হচ্ছে কি স্মল ডি, টি স্মল ডি, টি স্মল ডি, একদম ডিফ্লেক্টিং, কন্ট্রোলিং এন্ড ড্যাম্পিং। তো এই ডিফ্লেক্টিং টর্ক কাকে বলে আশা করি বুঝেছো, টিসিউ কাকে বলবো বুঝেছো, আর টিডি কাকে বলবো বলবো, সেটাও কিন্তু আমরা বুঝে এসেছি। কিন্তু মোর দেন, দেখা যাচ্ছে তো? বলছো না কেন তোমরা, এখানে দেখা যাচ্ছে না?
না এখানে পুরো ক্লিয়ার আসছিল না, দেখে তো এই টিডিটা, টিডি টিসি আর টিডি আমরা যে কোনো টর্কে কাজে যখন লাগাবো না, টিডিটা কি, যে আমরা যে ফোর্সটা দিয়ে আমরা কি হচ্ছে জাস্ট পয়েন্টারটাকে জাস্ট মুভমেন্ট অফ রিডিং নেওয়ার জন্য যে আমরা যে টর্কটা প্রোভাইড করছি ইনার্শিয়ালি, কিন্তু এই টর্কটা যদি অপোজিশন থেকে আমরা যে ফোর্সটা দিচ্ছি সেটাকে কন্ট্রোল করার জন্য দুদিক থেকে যে ফোর্স মানে যে অপোজিশন সাইড থেকে সেটা হচ্ছে টিসি, ও দুটোকে ইকুয়ালাইজেশন করার জন্য আমরা পড়েছিলাম কি কি টিডি ইজ ইকুয়াল টু টিসি পড়েছিলাম আমরা এটা। এবং টিডির ফর্মুলা কি পড়েছিলাম এখান থেকে, পিএমসি ইনস্ট্রুমেন্ট টর্কের ইকুয়েশন জানতে গেলে টিডির ফর্মুলা কি, ডিফ্লেক্টিং টর্ক কি ফর্মুলা পড়েছিলাম, এবার সেই টিডিটা এখান থেকে ক্যালকুলেট করতে হবে আর এখান থেকে টিসি বার করতে হবে। এই টিডি আর টিসি থেকে সমান করে আমরা দেখবো টর্কের ইকুয়েশনটা লিনিয়ার নাকি নন লিনিয়ার। বুঝা গেল? কোশ্চেন যদি আসে তো প্রুফ দেবে না, এক নম্বরের কোশ্চেন তো জিজ্ঞেস না। তো টিডি অ্যাকচুয়ালি আসছে ডিফ্লেক্টিং টর্ক, টিডি হচ্ছে বিনা, বিনা বিনা কোথা থেকে আসছে জানো? এই বিনা কথাটা অর্থটা কোথা থেকে আসছে কে জানো বলো? এই বিনা কথাটা বলছি, বিনা কথা থেকে আসছে কোথা থেকে, যে বিনা, BINA, বিনা, এই বিনা কথাটা অর্থ কোথা থেকে আসছে? লরেন্স ফোর্স জানো সবাই? লরেন্স ফোর্স, লরেন্স ফোর্স আমরা পড়েছিলাম না, কিনা সাইন থিটা পড়েছিলাম, সাইন থিটা কস থিটা পড়েছিলাম, মনে আছে? লরেন্স ফোর্সে পড়েছিলাম তো, বলো। সেই বিনা থেকে আমাদের এখান থেকে ডিফ্লেক্টিং টর্কটা আসবে টিডিটা, আর টিসি থেকে আসবে কে থিটা। কি করে আসছে একটু দেখে নিন, ঠিক আছে? এবার আমাকে টিডিটা আর টিসিটা সমান করে যে টর্কটা আসবে সেটা হচ্ছে পিএমসি ইনস্ট্রুমেন্টের টর্ক। বুঝা গেল কি বললাম? এবার আমরা দেখবো যে আমরা পিএমসি ইনস্ট্রুমেন্ট পড়েছিলাম, এদিকে একটা ছিল কি পার্মানেন্ট ম্যাগনেট, দুদিকে দুটো ছিল, ভিতরে একটা কি ছিল, একটা কয়েল, পেঁচানো কয়েল ছিল, সেখানে একটা পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে এরকম কি ছিল, পেঁচানো একটা কয়েল ছিল, ছিল তো এগুলো না পড়েছিলাম। তো এদিক থেকে আমি কি করেছিলাম, সাপ্লাই প্রোভাইড করেছিলাম। আচ্ছা পিএমসি ইনস্ট্রুমেন্ট এসি তে কাজ করে না ডিসি তে? পজিটিভ নেগেটিভ অলওয়েজ ডিসি তে, ঠিক আছে? অলওয়েজ ডিসি তে কাজ করে, পজিটিভ নেগেটিভ। পজিটিভ নেগেটিভ যখন দিচ্ছি, ভালো করে শোনো, পজিটিভ নেগেটিভ যখন দিচ্ছি এখানে ভোল্টেজ দিয়েছি, নিশ্চয়ই কারেন্ট ফ্লো করছে, নাম্বার অফ টার্নস রয়েছে, তাহলে এর মধ্যে একটা কি পাচ্ছি, কি পাচ্ছি, এটা এটা কি লেন্থ, তাই তো? হ্যাঁ কি না? এটা একটা লেন্থ পাচ্ছি, লেন্থ। এর মধ্যে আমরা একটা ক্রস সেকশন এরিয়া পাবো না? ক্রস সেকশন এরিয়া পাবো কি পাবো না? এ পাচ্ছি, ক্রস সেকশন এরিয়া, লেন্থ, এগুলো কি নাম্বার অফ টার্নস, সেদিক থেকে কি নাম্বার অফ টার্নস আমরা কি দিয়ে ডিনোট করি, এন। এদিক থেকে কি যাচ্ছিল, কারেন্ট। তাহলে আমরা বিনা কথা থেকে পাচ্ছি মেনলি, আমরা এখান থেকে পাচ্ছি যে যখন কোন একটা কন্ডাক্টরকে, যখন কোন একটা এই যে নর্থ পোল, এটা সাউথ পোল ছিল, ম্যাগনেটিক ফিল্ড গুলো এদিকে লাইনগুলো ফ্লোস করছিল। এবার আমরা জানি ডিসি মোটর যেরকম করে কাজ করে সিমিলারলি পিএলসি ইনস্ট্রুমেন্ট কাজ করে। এবার এখান থেকে রিডিং নেওয়ার জন্য আমরা স্কেল ইউজ করছিলাম, এই স্কেলটাকে দেখছিলাম, সেটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি। কিন্তু এখান থেকে আমরা যে এক্সপ্রেশনটা আসছে BINA, ঠিক আছে? বি মানে হচ্ছে বলেছিলাম হোয়ার, বি মানে কি বলেছিলাম বলো? ফ্লাক্স ডেনসিটি, রাইট? বি হোয়ার বলে পয়েন্ট করো, বি সমান সমান লিখো, আই সমান সমান লিখো, এগুলো সব ডাটাগুলো তোমাকে যদি পরীক্ষা খাতা দিয়ে দেয় তখন তুমি কি করে লিখবে, তার জন্য আমি বলে রাখছি, ঠিক আছে? একটু ল্যাগ করছে, নেটওয়ার্ক প্রবলেম করছে, নেটওয়ার্কটা প্রবলেম করছে, একটু ল্যাগ করছে, কনসিডার করে নাও, ঠিক আছে? শুনতে পাচ্ছ তো আমার কথা সবাই? আমি একটু ল্যাগ করছে বুঝতে পারছি, ঠিক আছে? এবারে বি হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি, লিখো এগুলো। কারণ ইউনিট জানা আছে, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি ইউনিট কি হবে? ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি মনে আছে, যে একটা কোনো এরিয়ার মধ্যে, ভালো করে শোনো, এটা কোনো একটা এরিয়া, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি কি বলছে? ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি বলছে যে প্রত্যেক
একটা এরিয়ার মধ্যে পার ইউনিট এরিয়ার মধ্যে কতটা ফ্লাক্স প্রেজেন্ট করছে সেটা তার হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি। ঠিক আছে, তার মানে এইটা ধরো একটা কোন একটা এরিয়া, কোন একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে ধরো কোন একটা ফ্লাক্সকে প্রেজেন্ট করছি, সব ফ্লাক্স ধরে নাও। ঠিক আছে, এবারে আমার প্রশ্নটা হচ্ছে যে যখন আমার পার ইউনিট এরিয়ার মধ্যে, তাহলে আমরা কি পাচ্ছি, b is equal to 5/a পড়েছি না আমরা, বলো b is equal to 5/a পড়েছি, বলো পড়েছি কি পড়িনি, বলো মনে পড়ছে না পড়ছে? মনে পড়ছে এটা? দেখো b is equal to 5/a মনে পড়ছে, চেক করো তো। ওই যে বললাম b is equal to maximum flux density, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি বললাম, তাহলে এগুলো কি ফ্লাক্স ধরে নাও, এগুলো সব ফ্লাক্স, ফ্লাক্স প্রেজেন্ট রয়েছে ধরে নাও ফ্লাক্স। ঠিক আছে, এবারে এইটা কি একটা এরিয়ার মধ্যে পড়ছে কি করে নেবে, পড়ছে তো, বলো এরিয়ার মধ্যে পড়ছে হ্যাঁ কি না? তাহলে যখন এরিয়ার মধ্যে পড়ছে তাহলে কি বলবো, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি মানে হচ্ছে 5/a। 5 মানে কি, ফ্লাক্স, ফ্লাক্সের ইউনিট কি ওয়েবার পার মিটার স্কয়ার, অথবা আরেকটা কি নাম ছিল টেসলা, পড়েছো এগুলো সব, বলো সব পড়েছো না? এই শুনতে পাচ্ছ না আমার কথা, রেসপন্স করছো না কেন? তাহলে ফ্লাক্স তোমাকে মাথায় রাখতে হবে ইউনিট কি হবে, টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কয়ার। কি করে আসলো বুঝতে পারলে এখানটা, টেসলা ওয়েবার পার মিটার স্কয়ার কি করে আসলো বুঝতে পারছো না বুঝতে পারো, বলো কে বুঝতে পারোনি, বলো কিন্তু আমি আমার বুঝিয়ে দেবো যে বুঝতে পারোনি। ওয়েবার পার মিটার স্কয়ার ইউনিটটা কি করে হলো বুঝতে পেরেছো সবাই? এর রেসপন্স করো, কি করে আসলো বলো? হ্যাঁ বলতে হবে তো, বলবে তো, আচ্ছা বলবে তো, যারা বুঝতে পারবে না আমাকে বলতে হবে, তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, তোমাদের বুঝতে না পারলে কি করে হবে, ক্লাসটা তোমাদের জন্য, বুঝতে হবে তোমাদের কি। ঠিক আছে, আমি বললাম ধরো কোন একটা ডেন্সিটি মানে কি ঘনত্ব তো, হ্যাঁ, তার মানে একটা এরিয়া ধরে নাও তোমার শিলিগুড়ি, শিলিগুড়ির মধ্যে কতটুকু এরিয়ার মধ্যে কত মানুষজন বসবাস করছে, তাহলে আমার কি যদি বলে ঘনত্ব বার করতে, তাহলে একটা এরিয়ার মধ্যে কতগুলো মানুষ বসবাস করছে সেটাকে ক্যালকুলেট করে দাও, হ্যাঁ কি না, বলো। সিমিলারলি একটা কোনো পার্টিকুলার ম্যাটার বা কোনো একটা এরিয়া, তার মধ্যে কতগুলো ফ্লাক্স, মানে পার ইউনিট এরিয়ার মধ্যে কত কোয়ান্টিটি অফ ফ্লাক্স, ফ্লাক্সকে তো আমরা অ্যাকচুয়ালি কোয়ান্টিটি বলতে পারি না, যে ফ্লাক্সটা কতটুকু প্রেজেন্ট করছে। ঠিক আছে, যে ফ্লাক্সটা প্রেজেন্ট করছে সেটাকে বলা হচ্ছে কি বি দিয়ে রেট করছি ফ্লাক্স ডেন্সিটি, মানে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, মানে একটা এরিয়ার মধ্যে কতগুলো নাম্বার অফ ফ্লাক্সটা প্রেজেন্ট করছে সেটা হচ্ছে তার ফ্লাক্স ডেন্সিটি। সেজন্য বললাম 5/a, 5/a যখন হয়, ফাইয়ের ইউনিট কি, ফ্লাক্সের ইউনিট কি, ফ্লাক্সের ইউনিট ওয়েবার, আর এরিয়ার ইউনিট কি মিটার স্কয়ার, তাহলে ওয়েবার পার মিটার স্কয়ার না, বলো ওয়েবার পার মিটার স্কয়ার হবে কি হবে না, হবে তো, সেটাই বলছি আমি। ওয়েবার পার মিটার স্কয়ার যদি হয় তাহলে সিমিলারলি, অথবা একটা নাম আছে টেসলা, এটাও মনে রাখতে হবে। আই মানে কি সাপ্লাই কারেন্ট, লিখো এগুলো সব, কারেন্টের ইউনিট তো সবাই জানো, এর ইউনিট কি হবে অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা ইউটিউব থেকে একটু দু একজন চেক করে দেখো তো, দেখা যাচ্ছে কিনা, দু একজন চেক করে দেখো তো ইউটিউব থেকে শুনে দেখা যাচ্ছে কিনা, কিছু ল্যাগ করছে হয়তো, প্রবলেম করছে, দেখো তো লেখাগুলো দেখা যাচ্ছে কিনা সবকিছু। এন, এন মানে কি, এন মানে নাম্বার অফ টার্নস। আচ্ছা নাম্বার অফ টার্নস এর কিন্তু কি ইউনিট হয়, নাম্বার অফ টার্নস এর ইউনিট হয় কি, বলো। ঠিক আছে, এই যে নাম্বার অফ টার্নস আছে না, ভালো করে শোনো, এই যে নাম্বার অফ টার্নস, এই নাম্বার অফ টার্নস এর জন্য আই, এটা আইটা হচ্ছে সাপ্লাই কারেন্ট। বি মানে কি, এইটাকে এরিয়ার মধ্যেই তো ফ্লাক্সটা ডেভেলপ করবে, কেন ফ্লাক্স ডেভেলপ করবে, ফ্লাক্সটা কি করে প্রেজেন্ট হয় বলতো,
কালকে বলছিলাম, মনে হচ্ছে? দেখো, সাপ্লাই কারেন্ট আসলো, নাম্বার অফ টার্নস রয়েছে, তাহলে সাপ্লাই কারেন্ট ইনটু নাম্বার অফ টার্নস মানে কি, এমএমএফ তৈরি হবে। আর এমএম মানে কি, ম্যাগনেটোমোটিভ ফোর্স। আর ম্যাগনেটোমোটিভ ফোর্স মানে নাম্বার অফ ম্যাগনেটিক ফোর্স লাইন্স কে কত কি বলি, ফ্লাক্স। বলতে পারি কি বলতে পারি বলো? ফ্লাক্স তো ঠিক, রাইট। তাহলে সেদিক থেকে আমরা কি বলবো এটাকে, এটাকে বলো, আমরা মেনলি হচ্ছে ফ্লাক্সটা রিপ্রেজেন্ট করলে ওখানে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স পাই ডেন্সিটি। এবারে নাও নাম্বার অফ টার্নস হলো, তাহলে এবারে এরিয়া। ইউটিউব ব্যবহার করছে, বুঝতে পারছি আমি, অনেকক্ষণ ধরে লাইক করছে, ওয়ার্নিং দিয়েছিল, ইউটিউবটা ব্যবহার করছে না, না আমি তোমাদেরকে বললাম চেক করতে, দেখা যাচ্ছে কিনা। সেটা প্রবলেম করছে, ইউটিউব থেকে কিছু বাফার হচ্ছে, বুঝতে পেরেছো তো? দেখা যাচ্ছে না, দেখা যাক, check করি। এবারে হয়তো দেখো যে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে তখন হয়তো এবার চেক হবে। এটা আমার এখান থেকে নেটওয়ার্কের কিছু সমস্যা না, ঠিক আছে, ওয়াইফাই কানেক্ট হয়ে ডিসকানেক্ট হয়ে গেছিল, ঠিক আছে, ওয়াইফাইটার প্রবলেম চলছে। এখানে এরিয়াটা, ঠিক আছে, এরিয়া মানে কি, এখানে কনস্ট্রাকশন এরিয়া অফ দ্য কোর লিখো, কনস্ট্রাকশন এরিয়া অফ দ্য কোর, এর ইউনিট তো সবাই জানো, মিটার স্কোয়ার। লিখতে থাকো এগুলো সব। লিখে নাও হোয়ার দিয়ে লিখে নাও। কে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, টিসির ক্ষেত্রে লিখে রাখো হোয়ার দিয়ে, টিসির ক্ষেত্রে লিখে রাখো কে থিটাটা, কে হচ্ছে কনস্ট্যান্ট, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন, মানে আমরা একটা যে পাবো না থিটার কার এক্সপ্রেশন থিটা পাবো, থিটাটা হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যাচ্ছে এদিকে, আর এই ফ্লাক্স এর অ্যাঙ্গেলটাকে বলা হয় থিটা, ঠিক আছে। এদিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, আর এদিকে যাচ্ছিল কি ফোর্স, এর অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা। লিখে নাও একটু। লেন্থ অফ দ্য কয়েল, আচ্ছা এলটা লিখতে পারবে, এখানে বিনার জায়গায় একটা এল হতো। তুমি যদি কনস্ট্রাকশন এরিয়া যদি না করো, তাহলে তুমি যদি বি আই এন এ এন এর জায়গায় এলও লিখো না, সেটা কিন্তু রাইট হবে। কেন বলো তো, কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা টিডি ইজ ইকুয়াল টু, এর ফর্মুলাটা মেইন ইকুয়েশনের উপর ডিপেন্ড করে দেখি, টিডি ইজ ইকুয়াল টু বি আই এল সাইন থিটা। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ফর্মুলা থেকে আসছে, ঠিক আছে, এন বি আই এল, ঠিক আছে। এখানে দেখো বি ইনা বিনা ছিল না, এটা আগে পরে লেখা হয়েছে সাইন কস থিটা, এটাকে লরেন্স ফোর্স থেকে আসছে, ঠিক আছে। এবারে এই ইকুয়েশনের উপর ডিপেন্ড করে এখানে থিটার ডিগ্রিটা মানটা লিখে রাখো, পরীক্ষা দেয় এই যে ফাই বা থিটার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এটা পরীক্ষা দিয়ে দেয় অনেক সময়, ঠিক আছে, অনেক সময় দিয়ে দেয়। তো এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হলো, কারেন্ট হলো, এর লেন্থটা, এলটা কথা গেল এখানে, এই যে কনস্ট্রাকশন এরিয়ার উপর এক্সপ্রেস করে এলটা করতে পারো, এল হচ্ছে লিখে রাখো এল, মিন লেন্থ অফ কোর, লিখে রাখো লেন্থ অফ দ্য কয়েল লিখে রাখো। মিটার,
এবারে আমাকে মেনলি এইগুলো কেন লিখে রাখলাম বলো তো, কারণটা যখন তোমাকে ফর্মুলা দেবে না, টিডির ফর্মুলা দিয়ে মানে তোমাকে বলো ডিফ্লেক্টিং টপ বার করো, সব ডাটা দিয়ে দিয়েছে, তখন তুমি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি বি ভ্যালু দিয়ে আছে, আই দিয়ে আছে, এন দিয়ে আছে, এ দিয়ে আছে, তখন তুমি পুট করে পার করতে পারবে। এবারে কে থিটাটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বললাম, ওটার সঙ্গে আমরা অ্যাঙ্গেলটা পাচ্ছি, ঠিক আছে। থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল যে মানে রেশিও অফ ডিফ্লেক্সিং রেশিও যে পাচ্ছি সেটাকে অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে, মানে অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া ভেক্টর, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা, ঠিক আছে। এই হচ্ছে এবার, এবারে ব্যাপারটা যে প্রশ্ন হচ্ছে আমার, আমি দুটো ইকুয়েশনের ক্ষেত্রে আমি ফর্মুলাগুলোকে এবারে পুট করবো, দেখো এবার পুট করে বার করো, কে সি আর তোমার টিডির ফর্মুলাটা পেয়ে গেলাম আর টিসির ফর্মুলা পেয়েছি, এবার পুট করো দিকে, পুট করে করে যাও দিকে, টিডি ইজ ইকুয়াল টু টিসি, পুট করো, টিডি কি পেয়েছো, টিসি কি পেয়েছো, পুট করছো, বল পুট করো, পুট করো, পুট করো এখানে, বার করো। টিডি ইজ ইকুয়াল টু কি পেলে বলো, কস থিটার এই সাইন থিটা নিতে হবে না, ঠিক আছে, কারণ কি অ্যাঙ্গেল আমরা দেখতে যাব না, বিনাটাকে নাও, বি আই এন এ, ঠিক আছে। টিসি কি পেয়েছো, কে থিটা, হ্যাঁ হলো তো। তাহলে আমরা সমান সমান করো, এখানের মধ্যে কনস্ট্যান্ট ভ্যালু কি কি আছে, এখানের মধ্যে কনস্ট্যান্ট ভ্যালু কি কি আছে দেখো তো, কনস্ট্যান্ট ভ্যালু কি কি আছে বলো, এখানের মধ্যে কনস্ট্যান্ট ভ্যালু কি কি আছে, কনস্ট্যান্ট স্যার ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটিটা কার উপর ডিপেন্ড করবে, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি কার উপর ডিপেন্ড করবে, কারেন্ট আর নাম্বার অফ টার্নস, আচ্ছা ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটিটা আমার প্রেজেন্ট থাকবে কারেন্টের রেসপেক্টে, তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটিটা কনস্ট্যান্ট হয়ে গেল। নাম্বার অফ টার্নস তো প্রেজেন্ট থাকবে কনস্ট্যান্টই, নাম্বার অফ টার্নস তো কনস্ট্যান্ট। আচ্ছা এরিয়াটাকে ছোট বড় করতে পারি, সেটা তোমার উপর ডিপেন্ড করবে, সেটা যেটা তৈরি হয়ে যায় তারপর কি এরিয়াকে বাড়াতে পারি কমাতে পারি বলো, তারপর কি বাড়াতে পারি কমাতে পারি, পারি না, এরিয়াও কনস্ট্যান্ট। কারণ আমাকে বলো তো এখানে কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল পাচ্ছি, কে তো কনস্ট্যান্ট ভ্যালু, কে তো কনস্ট্যান্ট, তাহলে টিডির সঙ্গে টিসি ডাইরেক্টলি প্রপোর্শনাল কার, ডাইরেক্ট প্রপোর্শনাল কার বলো, কি পাচ্ছ এখান থেকে, আই প্রপোর্শনাল টু থিটা, আচ্ছা তো। অর্থাৎ আমরা পিএমসি ইনস্ট্রুমেন্টকে, আচ্ছা এটার সঙ্গে রিলেশনশিপ যত পাচ্ছ দেখো তো, ভি ভ্যারিসেস আই পড়েছো না, বা আই ভ্যারিসেস ভি পড়েছো অনেকে, কিন্তু এটা নয়, ভি ভ্যারিসেস আই পড়েছো, ভি ভ্যারিসেস আই পড়েছো তো সবাই বলো। ভি ভ্যারিসেস আই কাকে ফলো করে, ওহমস লকে ফলো করে কি করে না, ওহমস লকে ফলো করে তো। তাহলে ওহমস লর ক্ষেত্রে আমরা কি পাই, লিনিয়ার স্কেল পাই না, স্টেট রাইট ইকুয়েশন এম এস ইকুয়াল টু ওয়াই, এই সরি, হ্যাঁ y is equal to mx পড়েছো, প্লাস সি, y is equal to mx প্লাস সি, স্টেট লাইন ইকুয়েশনে গেলে কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে সিমিলারলি আমরা ওহমস ল এর ক্ষেত্রে ভি ভ্যারিয়েন্স যদি আই হয়, তাহলে আমরা এখান থেকে যে প্রুফ করে পাচ্ছি, পি না পেয়েছিলাম, টিসি পারলাম, তাহলে আমরা টিডি মানে কি ড্যাম্পিং টর্ক, ড্যাম্পিং টর্ক মানে রিফ্লেক্টিং টর্ক ইজ ইকুয়াল টু টিসি কন্ট্রোলিং টর্ক। তাহলে এই দুটোকে যখন ইকুয়েশন করার পর প্রত্যেকটা ভ্যালুকে কনস্ট্যান্টই দেখতে পাচ্ছি, নাও ওয়ার ভ্যারিয়েশন কি আছে, আই ভ্যারিয়েশন থিটা। তুমি তাহলে বলো তো আমাকে, যত তোমার ভোল্টেজ লেভেল বাড়াবে, ভোল্টেজের উপর কারেন্ট তো বাড়বে কমবে, তাহলে ভোল্টেজ লেভেলের উপর ডিপেন্ড করে আমার ভোল্টেজটা কনস্ট্যান্ট ধরলাম 230 ভোল্ট, কিন্তু কারেন্টটা তো বাড়তে পারে কমতে পারে, সেই কারেন্ট যখন বাড়ছে কমছে তার উপর ডিপেন্ড করে থিটা অ্যাঙ্গেলটা বাড়বে কি বাড়বে না, অবশ্যই বাড়বে কমবে। তাহলে সিমিলারলি আমরা কি বলছি, আই প্রপোর্শনাল টু থিটা, তার জন্য আমরা গ্রাফ করে রিপ্রেজেন্ট করে দেখতে পারি। যদি আমরা এখানে ধরো ধরো কারেন্ট, এটা হচ্ছে থিটা ধরলাম, তাহলে কি হবে বলতো, কারেন্ট যদি বাড়লো থিটাটা এতখানি, আবার কারেন্ট হলো থিটা, কারেন্ট থিটা, তাহলে আমরা কি পাচ্ছি বলতো, অ্যাকচুয়ালি লিনিয়ার স্কেল, অ্যাকচুয়ালি পাচ্ছি লিনিয়ার স্কেল, তুলে নাও এটা, এইটুকু জানলেই না, আমরা জানি না এরকম করে কি পড়েছি, ধরো সাপোজ এদিকে ভি ধরলাম, এদিকে আই ধরলাম, কি দেখেছিলাম, স্ট্রেট লাইন ইকুয়েশন দেখেছিলাম, এখানে স্লপ ছিল,
তাই তো স্লোপ ছিল, এখানে স্লোপটা হচ্ছে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট ভ্যালু, এখানে কনস্ট্যান্ট ভ্যালু কে ধরে নিলাম, কে, তার জন্য আমরা কি বললাম থিটা ভার্সেস আই, তার জন্য আমরা বলবো এটাকে পিএমসি ইনস্ট্রুমেন্ট হচ্ছে লিনিয়ার স্কেল। পড়েছিলাম আমরা প্রথম দিনে লিনিয়ার স্কেল, পড়েছিলাম কি পড়াইনি বলো, লিখিয়েছিলাম, এই জন্যই হচ্ছে লিনিয়ার স্কেল। এত কাহিনী হওয়ার পর কে বুঝতে পারোনি বলো, কোন জায়গায় টপিকটা বুঝতে পারোনি বলো, আমি আমার বুঝিয়ে এই টর্কের ইকুয়েশনটা ক্লিয়ার করবো, বলো কে বুঝতে পারো। লিনিয়ার স্কেল আর একটা নাম বলেছিলাম কি বলতো, লিনিয়ার স্কেল ছাড়া, লিনিয়ার স্কেল ছাড়া আরেকটা নাম বলেছিলাম, বলো কি, ইউনিফর্ম নামটা বলেছিলাম। হুম, ইউনিফর্ম স্কেল বলেছিলাম। হ্যাঁ ইউনিফর্ম, ঠিক আছে ইউনিফর্ম স্কেল, ইউনিফর্ম স্কেল। আরেকটা কি নাম হয়, আরেকটা কি নাম হয় জানা আছে কারো? হুম, ইউনিফর্ম স্কেল আরেকটা কি স্কেল হয় বলো দেখি, কার মাথায় আছে দেখি। ইউনিফর্ম স্কেল আর হচ্ছে লিনিয়ার স্কেল, আরেকটা নাম আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে, আমাদের লিনিয়ার স্কেল আর ইউনিফর্ম স্কেলটা মনে করো আমার কিন্তু একটা নাম আছে, এটা ফিজিক্স আমরা পড়েছিলাম। দেখে এদিকে আছে, তো টর্কের ইকুয়েশনটা ক্লিয়ার হয়েছে সবার, না ক্লিয়ার হলো না, কার কোন জায়গাটা ক্লিয়ার হলো না বলো, সবার ক্লিয়ার হয়েছে? নেহা, মমিতা, জেলি, রূপায়ণ বুঝতে পেরেছো? হ্যাঁ তানিশা বুঝতে পেরেছো? প্রয়াস বুঝতে পেরেছো? কৌশিক ক্লিয়ার? মানে তোমাদের অ্যাকচুয়ালি কি বলতো, তোমাদের অ্যাকচুয়ালি শুধু স্কেলটাই দেয়, তার জন্য প্রুভ করে রাখলাম যাতে করে বুঝতে সুবিধা হয়। এটা তোমাদের টর্কের ইকুয়েশনের মেন হচ্ছে পিএমসি ইনস্ট্রুমেন্টে এইটুকু জানলেই না। এবার আমরা যেটা টপিকটা পড়বো অ্যাডভান্টেজ জানাটা তোমরা নিজেরা করতে হবে বা বলে দেবো আমি এক্ষুনি, কিন্তু পয়েন্ট করো রেঞ্জ এক্সটেনশন, রেঞ্জ এক্সটেনশনটা কিন্তু ইম্পর্টেন্ট খুব পিএমসি ইনস্ট্রুমেন্ট। কেন রেঞ্জ এক্সটেনশন করবো সেটা আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও। দেখো আমরা তো সবাই কম বেশি ল্যাবরেটরিতে কি দেখেছি বলতো, ভোল্টমিটার অ্যামমিটার দেখেছি তো, দেখি না দেখি বলো, সবাই তো কলেজে ভোল্টমিটার অ্যামমিটার দেখেছি বলো, তাহলে ভোল্টমিটার অ্যামমিটারের রেঞ্জ কতটুকু হয়, কতটুকু হয়, অ্যামমিটার ভোল্টমিটার রেঞ্জ কত হয় বলো, খুব কম, হ্যাঁ কি না? তাহলে ভোল্টমিটার অ্যামমিটার পয়েন্ট করো রেঞ্জ এক্সটেনশন বলে। আমি তুলে দিচ্ছি, রেঞ্জ এক্সটেনশন অফ, লিখো, range extension of ammeter in PMC instrument। ধরো সাপোজ আমরা অ্যাকচুয়ালি কি করি বলতো পিএমসি ইনস্ট্রুমেন্ট এমআই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, পিএমসি ইনস্ট্রুমেন্টের এমআই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে একটা ভোল্টমিটারকে ধরো আমি ধরলাম বললাম এটা একটা ভোল্টমিটার, বা এটা একটা কোনো ওয়াট মিটার, আর এটা একটা হচ্ছে অ্যামমিটার, ঠিক আছে, এটা অ্যামমিটার, এটা ভোল্টমিটার, এটা ওয়াট মিটার, ঠিক আছে ওয়াট মিটার, তিনটে আমরা মেজারমেন্ট করছি। এবারে এই যে রেঞ্জটা আছে ধরো এই ইউজ করছি, এটা এই একটা ইউজ করছি মিটার, এই একটা ইউজ করছি, এগুলো স্কেল, ঠিক আছে। এবার আমরা কি করবো বলতো, এই অ্যামমিটারটা ম্যাক্সিমাম মেজারমেন্ট করতে পারবে 200 অ্যাম্পিয়ার, আর এই ভোল্টমিটারটা ম্যাক্সিমাম মেজারমেন্ট করতে পারবে 240 ভোল্ট, আর এই পাওয়ারটা মেজারমেন্ট করতে পারবে ম্যাক্সিমাম তোমার ধরো ওয়াট দিয়ে দাও 400 ওয়াট। আমার প্রশ্নটা হচ্ছে কেন আমরা রেঞ্জ এক্সটেনশন করতে আসলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি রেঞ্জ এক্সটেনশন করতে আসার কারণটা হচ্ছে এটাই,
যে আমরা যে এই স্পেসিফিকেশন অ্যামমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার ইউজ করছি, তার একটা স্ট্যান্ডার্ডেশন রয়েছে এই ভোল্টেজকে মেজার করার জন্য, কারেন্টকে মেজার করো এবং পাওয়ারকে মেজার করার জন্য। যদি কোনো কারণবশত ওই ভোল্টমিটারটা আমরা অন্য কোন এক্সপিটে ইউজ করতে চাই, যে ওই ভোল্টমিটারটা মানে 240 জায়গায় 11 কেভিতে ইউজ করব, বা এর থেকে বেশি রেঞ্জের ভোল্টেজ ইউজ করব, বা এর বেশি রেঞ্জের কারেন্টকে মেজারমেন্ট করব, তখন তো তুমি এই ভোল্টমিটারটা বা অ্যামমিটারটা ওয়াটমিটারটা নিয়ে যে মেজারমেন্ট করতে পারবে না। ওর মধ্যে যে কয়েলগুলো আছে সেই কয়েলগুলো কি হয়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বার্ন হয়ে যাবে। হ্যাঁ কি না বলো? যার যেসব স্পেসিফিকেশন রেটিং রয়েছে, সেই স্পেসিফিকেশন রেটিং এর উপর যদি বেশি চলে যায়, তাহলে সেটা কি হবে, বার্ন হয়ে যাবে। তার জন্য কি করা হচ্ছে, যে আমরা পিএমসি ইনস্ট্রুমেন্ট মানেই প্রথমে পড়েছিলাম অ্যামমিটার, ভোল্টমিটার, এখানে ওয়াটমিটারটা আসে না, বাট আমি এক্সাম্পলের জন্য বলছিলাম, ঠিক আছে? তো সেদিক থেকে দেখো, যখন আমরা এই অ্যামমিটারটাকে 200 অ্যাম্পিয়ার থেকে আমরা যদি বলি 2000 অ্যাম্পিয়ার মাপতে পারবো, সেক্ষেত্রে আমরা রেঞ্জ এক্সটেনশন করতে পারবো। রেঞ্জ এক্সটেনশন মানে কি, মানে আমরা সিরিজে কি রেজিস্ট্যান্স করবো না প্যারালাল করবো, সেটা নিয়ে আমরা পড়বো। বুঝতেছো কি বললাম? মানে একটা স্পেসিফিকেশন ধরে নাও, এটা ভোল্টমিটার, এই ভোল্টমিটারটাকে আমরা রেঞ্জটা হচ্ছে ভোল্টমিটারটা হচ্ছে 200 ভোল্ট মেজার করতে পারে, কিন্তু যখন আমার 300 ভোল্ট মেজার করতে যাচ্ছে, এই ভোল্টমিটারটা বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কয়েলগুলো। তার জন্য রেঞ্জটাকে আমি এক্সটেন্ড করে এই অ্যামিটার, এই ভোল্টমিটারটাকে, এই ভোল্টমিটারটাকে রেঞ্জটাকে এক্সটেন্ড করে আমরা কি করতে পারি, 200 জায়গায় আমরা 400, 500, 600 যতগুলো বলবো আমরা মেজার করতে পারবো। তার জন্য আমরা রেঞ্জ এক্সটেনশন ব্যাপারটা করছি। বুঝতে পারছো না বুঝতে পারি বলো, কে কে বুঝতে পারি বলো, বুঝতে পেরেছো বলো? না বুঝতে হলে বলতে হবে তো। বুঝা গেছে না বুঝে যায়নি বলো? বুঝতে পেরেছো না বুঝতে পারি বলো, আগাতে হবে তোমাকে তো, তাই করে। চলো আগাও। সেই জন্য আমরা রেঞ্জ এক্সটেনশন প্রথমে যেটা পড়বো, সেটা হচ্ছে কি, অ্যামমিটারের ক্ষেত্রে। এবারে শোনো রাখো, অ্যামমিটার মানে যেটা আসবে তোমাকে মেজারমেন্ট করবে কি, ভোল্টেজ নামে, কি মেজার করবে, মেজার টু দা কারেন্ট, তাই তো? এক। 2 নম্বর কি হবে, এই অ্যামমিটার কথাটা হচ্ছে কি, অ্যামমিটার মানে হচ্ছে মেজার করবে শুধুমাত্র কারেন্টকে, ঠিক আছে? তাহলে যখন মেজারমেন্ট করবে কারেন্টকে, তাহলে সিমিলারলি কি মাত্রা রাখতে হবে, তাহলে কারেন্ট সবসময় কি থাকে, সিরিজের ক্ষেত্রে কি থাকে, কারেন্ট সেম থাকে না? তাহলে যদি কারেন্ট যদি সেম থাকে, টু কানেক্ট, ammeter series to the load, আমরা কি করব, প্রথমে মেজার করব কারেন্টকে, সেই কারেন্টটাকে মেজার করতে সবসময় সেম থাকে, এবং টু দা কানেক্ট দা অ্যামিটার সিরিজ টু দা লোড, আমরা যে লোডটা পাবো সেই লোডের সঙ্গে সিরিজে কি থাকবে, একটা অ্যামিটার কানেক্ট করব। ঠিক আছে, ডায়াগ্রাম গুলো করতে পারবে বলো, ডায়াগ্রাম করতে পারবে? ডায়াগ্রামটা কি করা হবে, চলো করো। সার্কিট আঁকতে হবে, ফর্মুলা আসার আগে সার্কিট, ঠিক আছে? ফরওয়ার্ড করো। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে একটা সাপ্লাই সিস্টেম একটা নাও, সাপ্লাই সিস্টেম নেওয়ার পর কি বললাম, সিরিজে একটা অ্যামিটার লাগিয়ে দাও। এবারে এই অ্যামিটারের মধ্যে কি থাকে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে তো একটা, একই না? অ্যাম্পিটারের মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে কি থাকবে না? এদিকে লোড, লোড, এটা মিটার, এটা কি মিটার রেজিস্ট্যান্স, এটা সাপ্লাই সিস্টেম, এদিক থেকে কারেন্ট ফ্লো করবে, সাপ্লাই করে। এবারে কি করতে হবে বলো তোমাকে, কি করে রেঞ্জ এক্সটেনশন করবো আমরা বলো, কি করে রেঞ্জ এক্সটেনশন করবো বলো, কি করে করতে হবে? হ্যাঁ,
বলো রে, কি করে করবো রেঞ্জ এক্সটেনশন? সিরিজে কি অ্যাড করবো? সিরিজে অ্যাড করবো না প্যারালাল অ্যাড করবো, কোনটা? সবাই কম বেশি জানো না, রেজিস্ট্যান্সের পরিমাণ যদি বাড়িয়ে দিই, আর যদি কি হয়, ভি বাই আই। রেজিস্ট্যান্সের পরিমাণ যদি বাড়ায়, কারেন্টের পরিমাণ কি হয়? কমে যায় তো। আর যদি রেজিস্ট্যান্স পরিমাণ যদি কমিয়ে দিই, তাহলে কারেন্টের পরিমাণ বেড়ে যাবে। আমার কি হচ্ছে, রেঞ্জকে এক্সটেন্স করছি। তাহলে রেঞ্জকে এক্সটেনশন করলে আমাকে যে এখানে যে অ্যামিটারটা ইউজ করছি, ঠিক আছে, এখানে যে অ্যামিটারটা ইউজ করছি, আমার টার্গেট কি থাকবে? অ্যামিটারের মধ্যে রিডিংটা নেওয়া। যখন এখান থেকে কারেন্টটা ফ্লো করছে, এটা দিয়ে যাচ্ছে, লোডের দিকে যাচ্ছে, পুরো কারেন্টটা এরকম করে ফ্লো করছে, তা তুমি কি করবে বলো তো? এই যে অ্যামিটারটা আছে, এই অ্যামিটারের অ্যাক্রসে একটা মানে প্যারালাল একটা কি করবে? কি লাগাবে বলো? রেজিস্ট্যান্স অ্যাড করবে। তাহলে এর মধ্যে একটা অ্যামিটার, ধরুন আমি এখানে রেজিস্ট্যান্স করলে তোমরা ভুল ভুল বুঝবে, এর মধ্যে আছে মানে এটা অ্যামিটার, তো অ্যামিটারের মধ্যে যে কোনো একটা রেজিস্ট্যান্স পাওয়ারই থাকে, তো তার নাম হচ্ছে মিটার রেজিস্ট্যান্স। অ্যামিটারের মধ্যে নিজস্ব একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতে হবে, হ্যাঁ কি না বলো? অ্যামিটারটা যেটা ইউজ করছি, সেই ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স থাকবে না, ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স থাকবে, তার নাম হচ্ছে আর এম, মিটার রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবারে শোনো ভালো করে। এবারে আমার টার্গেট কি থাকে? রেঞ্জটাকে এক্সটেন্ড করতে হবে। রেঞ্জটাকে যদি এক্সটেন্ড করতে হয়, তাহলে আমরা কি করলাম? এখানে টোটাল একটা অ্যামিটার ইউজ করেছিলাম। এই অ্যামিটারের অ্যাক্রসেই আমরা একটা প্যারালালে কি করছি? একটা রেজিস্ট্যান্সকে অ্যাড করে দিচ্ছি। যদি অ্যাড করে দিই, তাহলে আমাকে ভালো করে লক্ষ্য করো তো, এদিকে কি হচ্ছে? এই সাপ্লাই কারেন্টটা, এদিকে একটা কারেন্ট ভাগ হচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে না? বলো, এদিকে একটা কারেন্ট, এদিকে একটা কারেন্ট যাবে কি যাবে না? যদি যায়, তাহলে এইটা দিয়ে যেটা যাচ্ছে সেটা কি বলবো? মিটার কারেন্ট। আচ্ছা, এর অ্যাক্রসে লাগালে সেটাকে নাম বলবো শান্টফিল্ড রেজিস্ট্যান্স। কি বলবো? শান্টফিল্ড রেজিস্ট্যান্স। আমি লিখিয়ে দেবো পারি সব। এটা লোড ছিল, লোডের অ্যাক্রসে একটা ভোল্টেজ থাকে, সেটাকে লোড ভোল্টেজ বলা হয়। ঠিক আছে, লোড কারেন্ট যায় আই এল। ঠিক আছে, এবারে শোনো কি বলছি। নেক্সট হচ্ছে আমার টার্গেট কি? রেঞ্জটাকে এক্সটেন্ড করা। মানে যে এখানে অ্যামিটারটা রিডিং ছিল, যে অ্যামিটারটা রিডিং ছিল 200, সেখানে আমার 200 অ্যাম্পিয়ার থেকে আমার 2000 অ্যাম্পিয়ার মাপতে পারি, যেমন একটা রেঞ্জকে ভ্যারিয়েশন করতে পারি। তার মানে আমাকে বলো তো কি করতে হবে এখান থেকে? কি করলে আমার কাজ হবে বলো? কি করলে কাজ হবে? বলো কি করলে কাজ হবে? বলো কি করতে হবে? তোমরা তো পড়েছো আগে, রিভিশন হচ্ছে তোমাদের আবার, যারা ক্লাসগুলো করে নিয়েছো আগে। এইটা আমি বললাম যে দুটো ভাগে ভাগ হচ্ছে, তো ব্রাঞ্চে দেখো তো কারেন্টটা, এই কারেন্টটা দুটো ভাগে ভাগ হচ্ছে কি হয়? এখানে এখান থেকে বুঝতে পারছো, সাপ্লাই কারেন্ট একটা মিটার রেজিস্ট্যান্স, মিটার কারেন্ট চলে যাচ্ছে মিটার রেজিস্ট্যান্স দিয়ে, আর একটা শান্ট শান্ট রেজিস্ট্যান্স একটা আসছে, তাহলে কি নাম হবে এটা? শান্ট ফিল্ড কারেন্ট। হবে কি হবে? তাহলে শান্ট ফিল্ড কারেন্ট যদি হয়, শান্ট ফিল্ড কারেন্টের জন্য তারপরে কি হবে? এবারে এরপর কি করবো? শান্ট ফিল্ড কারেন্টের জন্য এবার কি করবো বলো? এবারে কি করবো? শান্ট ফিল্ড কারেন্টটা আমার টার্গেট কি ছিল? এই অ্যামিটারটাকে মেজারমেন্ট করা। তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা, তারাও যারা জিজ্ঞেস করছে বলে, এই যে সানফিল্ড রেজিস্ট্যান্স আছে, এই সানফিল্ডের রেজিস্ট্যান্সটা স্মল হবে না হাই হবে? পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, স্মল হবে না হাই হবে বলো? হ্যাঁ, ভেরি স্মল হবে, ভেরি স্মল রেজিস্ট্যান্স। এটা পরীক্ষা অনেকবার এসেছে, লিখে রাখো। কেন রেজিস্ট্যান্স স্মল করলাম বলো তো? বিকজ আমি টার্গেট কি? রেঞ্জটাকে এক্সটেন্ড করবো। আমার এখানে ধরো অ্যামিটারটা রয়েছে, এই অ্যামিটারটা 100 অ্যাম্পিয়ার মেজারমেন্ট করতে পারে। যদি আমি এখান থেকে কারেন্টটা যে ফ্লো করছে না, যেটা কারেন্টটা ফ্লো করছে, তার এক মাস একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি কমিয়ে দিই, দেখো তো, সানফিল্ডের রেজিস্ট্যান্স যদি কমিয়ে দিই,
এখানে সাপ্লাই কারেন্ট মানে অ্যামিটারের কারেন্টটা কি হবে? অ্যামিটার কারেন্টটা কি হবে বলো? হ্যাঁ, অ্যামিটার এক ক্রসে কারেন্টটা বেশি পাবো কি পাবো না বলো? এখানে রেজিস্ট্যান্স ভ্যালু কম, ঠিক আছে, ভেরি স্মল। তাহলে রেজিস্ট্যান্স ভ্যালু যদি কম হয়ে যায় তাহলে কি হবে বলতো? রেজিস্ট্যান্স ভ্যালু কমছে, কারেন্টের পরিমাণটা কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। তাহলে কারেন্টটা কি হচ্ছে? এক্স্যাক্ট আমরা এই অ্যামিটারের এক ক্রসে কারেন্টটাকে মেজারমেন্ট করতে পারবো, ঠিক আছে, এক্স্যাক্ট অ্যামিটারটাকে মেজারমেন্ট করতে পারবো। তার জন্য আমার এখানে আসবে একটা আর এম, মাথা রাখবে, এগুলো পুরো ফর্মুলা আসবে, ঠিক আছে। মিটার রেজিস্ট্যান্সের জন্য ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স থাকে, তার নাম হচ্ছে আর এম। এখানে একটা সানফিল্ড রেজিস্ট্যান্স, সানফিল্ড কারেন্ট, অ্যামিটার কারেন্ট, সাপ্লাই কারেন্ট, সাপ্লাই ভোল্টেজ। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা ভেরি ভেরি স্মল হয়, যাতে করে এখান থেকে কারেন্টটা আমার কি করতে বাপাস হয়ে বেরিয়ে না যায়, তাহলে কি মিটারকে রিডিং দিতে পারবো না, ঠিক আছে। ঠিক আছে, ভেরি স্মল করতে হবে। বুঝতে হচ্ছে কি বললাম? এখান থেকে যে ফর্মুলা আসে, ফর্মুলাটা তোমাদেরকে পরীক্ষায় লিখে জিজ্ঞেস করবে যে সানফিল্ডের রেজিস্ট্যান্সটা কত, পরীক্ষা এটা বার কত বলে। এই সানফিল্ডের রেজিস্ট্যান্স ভেরি ভেরি স্মল বলছো, রেজিস্ট্যান্সের ভ্যালু কত সেটা বার কত হবে। ফর্মুলা কারো মনে আছে নাকি বলো? ফর্মুলা আমি প্রুফ করতে যাব না, ফর্মুলা শুধু মনে রাখো তাহলেই হবে। কি ফর্মুলা মনে ছিল? মনে আছে কারো? আর আর এস এইচ ইজ ইকুয়াল টু আর এম বাই এম মাইনাস ওয়ান। হ্যাঁ, এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, এটাই পরীক্ষায় বার কথা বলে। আমরা মেনলি এটা ফর্মুলা হবে রেঞ্জ এক্সটেনশন করে, ভালো করে শুনে নাও, রেঞ্জ এক্সটেনশন করে, অ্যামিটারের রেঞ্জ এক্সটেনশন করে যদি তোমাকে বলা হয় সানফিল্ডের রেজিস্ট্যান্স বার করতে, তুমি সানফিল্ডের রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে এটা। আর এখানে লিখে রাখবো হোয়ার আর এস এইচ হচ্ছে সানফিল্ড রেজিস্ট্যান্স, সব দিয়ে থাকবে, এগুলো এগুলো সব দিয়ে থাকবে। ইউনিট কি? ওহম। আচ্ছা, আর এমটা কি হবে? আর এমটা মিটার রেজিস্ট্যান্স। কারণ কি দেখো, এটা অ্যামিটার, তো এই অ্যামিটার মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে, তার জন্য কি হচ্ছে মিটার রেজিস্ট্যান্স। এটা ইউনিট হচ্ছে ওহম। এর বাইরে কি রয়ে গেল? এম রয়ে গেল না? এই এমটা কি? এম মাইনাস ওয়ান। এম মাইনাস ওয়ানটা আসছে ডেরিভেশন থেকে, ঠিক আছে, ডেরিভেশন তোমাদের করাবো না, আসবে না অত ডেরিভেশন থেকে। শুধুমাত্র এটা বুঝে নাও যে কি করে আসছে, ফর্মুলাটা মনে রাখবে, যাচ্ছে অত ডেরিভেশন পরীক্ষায় তোমাদের সেমিস্টার না, ঠিক আছে। তাহলে এম মানে কি? মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর লিখে রাখো। কেন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হচ্ছে বলতো? কারণটা হচ্ছে এখানে দেখো দুটো কারেন্ট ফ্লো করছে না, একটা হচ্ছে মিটার কারেন্ট আর একটা হচ্ছে কি সানফিল্ড কারেন্ট। কিন্তু আমরা কি মেনলি করবো বলতো, যদি কারেন্টটা হচ্ছে সাপ্লাই কারেন্টের রেসপেক্টে মিটার কারেন্টটা পাবো। কি বললাম? সাপ্লাই কারেন্টের রেসপেক্টে মিটার কারেন্টটা কতটুকু ডিভাইড হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। কারণটা হচ্ছে এই যে সানফিল্ড কারেন্টের লিকেজ কারেন্টটা ফ্লো করছিল, সেই লিকেজ কারেন্টটাকে কমানোর জন্য আমরা রেজিস্ট্যান্স ইউজ করেছি। তার জন্য কি বলতো, রেজিস্ট্যান্স যদি ইউজ করতে এই লিকেজ কারেন্টটা যদি বাধাপ্রাপ্ত হয়ে যেতে পারবে না, ঠিক আছে। সেই জন্য ভালো করে শোনো, মেনলি আমরা কি করছি যে এম হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, লিখে রাখো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। ফর্মুলা মনে রাখলেই সব করতে হবে। মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরে এম ইজ ইকুয়াল টু ফর্মুলা কি লিখেছিলাম বলো? কি হবে? মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরের ফর্মুলা কি ছিল? মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরের ফর্মুলা কি ছিল? হ্যাঁ, টোটাল যে মেজারেবল কারেন্ট, মানে মেজারেবল কারেন্ট ফুল স্কেলের ক্ষেত্রে যেটা হচ্ছে আইএস দিয়ে থাকবে, বা তোমাকে বলে দেবে কোশ্চেনে শব্দ দিয়ে দেবে, এবং আই বাই আই এম হবে ফর্মুলা, লিখে রাখো আই বাই আই এম। আই মিনস কি? যেগুলো আমি হোয়ার দিয়ে লিখে দিচ্ছি সেইগুলো পরীক্ষায় কোশ্চেনে ডাটা দিয়ে থাকবে, বলে দিলাম আগে থেকে, হ্যাঁ। এই বাকিরা সব বুঝতে পারছো নাকি মাথার উপর চলে যাচ্ছে কোনটা? বুঝে যাচ্ছে? এই কথা বলছো না কেন? সব বুঝতে পারছো তো? আমি দেখো কথা না বললে ভাববো, কথা না বললে ভাববো বুঝে যাচ্ছে সব।
ঠিক আছে, ভালো জিনিস তো, তোমরা বুঝতে পারলে আমি ভালো। ঠিক আছে, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, যার কোনো ইউনিট হয় না, ফ্যাক্টরে কোনো ইউনিট নেই। ঠিক আছে, এ আই মানে হচ্ছে কি, লিখে রাখো এখানে, মেজার, এখানে লিখে রাখো, এটা ছিল মেজারেবল কারেন্ট, না এটা মেজারেবল, এটা হচ্ছে ফুল স্কেল কারেন্ট, যার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে মেজারেবল কারেন্ট। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে আমার, এটা তো অ্যামমিটার রেঞ্জের ক্ষেত্রে চলে গেল, তাহলে আমরা কি কি ফর্মুলা মনে রাখবো? রেঞ্জ অফ, তোমাকে রেঞ্জ যখন এক্সটেনশন করতে বলবে অ্যামমিটারের ক্ষেত্রে, তখন তুমি এই ফর্মুলাটা মনে রাখো। আর এস এইচ মানে কি বললাম? আর এস এইচ মানে কি বললাম, বলো বলো। হ্যাঁ, এইটা ফুল স্কেল কারেন্ট মানে অ্যাকচুয়ালি যেটা আমাকে মেজারেবল করতে হবে, আর এটা মেজারেবল মানে কি, যেটাকে এর রেসপেক্টে পাচ্ছি। ফুল স্কেল কারেন্ট কোনটা, যেটা তোমাকে দিয়ে দিবে, ধরো ফুল স্কেল দিয়ে দিল 0 থেকে 500 অ্যাম্পিয়ার, এটা ফুল স্কেল কারেন্ট। এবার মেজারেবল কারেন্ট কোথায় হচ্ছে, তখন তোমাকে এখানে বলে দেবে যে মিটার রেসপেক্টে কত কারেন্ট। বুঝতে পেরেছো? বুঝলে কৌশিক? কেন, কি লিখেছিলাম? এ ভাই হ্যাঁ ঠিকই বলছো, শোনো, ফুল স্কেল মানে তো টোটাল কারেন্টের রেসপেক্টে তো, আমরা টোটাল, আই মানে কি লিখলাম, আই মানে হচ্ছে আইএস, টোটাল কারেন্টের রেসপেক্টে। এই কারেন্টটা আমরা এখান থেকে ডিভাইড কত হচ্ছে সেটা পাবো, মানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর মানে হচ্ছে টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট যেটা ডিভাইড হচ্ছে সেটা মিটারের কারেন্টের রেসপেক্টে কত পাচ্ছি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। এখানে ফুল স্কেলের জায়গায় তুমি লিখতে পারো, টোটাল লিখে রাখো না, কি আছে, আই মানে তো বুঝে রাখতে হবে যে আইএস, এটা টোটাল লিখে রাখো, তাই একই জিনিস, টোটাল ফুল স্কেল কারেন্ট একই জিনিস, লিখে রাখো। বুঝলে না, বুঝলে না, এবারে আরো, মানে অ্যাকচুয়ালি তোমার টোটাল কারেন্টটা সার্কিটের মধ্যে কত ফ্লো করছে, টোটাল ফুল স্কেল কারেন্ট, ঠিক আছে, এখন তো আমার ডিভাইড হচ্ছে না, কিন্তু সেটা টোটাল ফুল স্কেল কারেন্ট বাই হচ্ছে কি মেজারেবল কারেন্ট কত পাচ্ছি, একই জিনিস। বুঝে গেল? কোশ্চেন করাবো, একটা দুটো কোশ্চেন করাবো পরে, তখন বুঝতে পারবি। এখন যদি মিস্টেক হয়ে থাকে আমি চেক করে তোমাকে বলে দিই, তারপরে মিস্টেক হওয়ার চান্স নেই। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে রেঞ্জ এক্সটেনশনের অ্যামমিটারের ক্ষেত্রে কোন কি কি মনে রাখতে হবে তাহলে, এই ফর্মুলা, আই আর এম কি, আর এম তো বলে দিলাম মিটার রেজিস্ট্যান্স, আইএসএইচ মানে কি সার্কিট রেজিস্ট্যান্স, এম মানে কি বললাম মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, আর তোমার আই মানে কি, আর এম মানে কি, সব পরীক্ষা দিয়ে থাকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আগানো যাবে, বলো আগাই। চলো ভোল্ট মিটারটা করে নিই ফটাফট। এই তোমরা সব বুঝতে পারছো তো, সব বাকিরা? হুম, বাকিরা ক্লিয়ার হচ্ছে তো? না ক্লিয়ার হলে বলতে হবে তো। আচ্ছা, ইউটিউব থেকে কি এখনো বাবার হচ্ছে, যারা দেখছো ইউটিউব থেকে, ইউটিউব থেকে কি বাবার হচ্ছে, তাহলে রেকর্ড, এই ভিডিওটা যদি রেকর্ডেড থেকে থাকে সেটা আমি প্রোভাইড করে দিতে পারবো। ঠিক আছে, বাবার হওয়ার চান্সটা বেশি। যে ইউটিউব থেকে দেখছো একটু আমাকে কনফার্মেশন দাও তো চ্যাট বক্সে, যতক্ষণে যা বলালাম লিখালাম সবকিছু কি ভিজুয়ালিটি আসলো কি আসলো না, দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো কিনা, ইউটিউব থেকে দেখছো, কি এখান থেকে অনেক ল্যাগ করতে পারে হয়তো, বুঝতে পারছি না, একটু কনফার্মেশন দাও তো, তোমাদের পরবর্তীকালে ক্লাসগুলো যাতে দেখতে পাও সেই সুবিধা হয়ে যাবে। চলো রেঞ্জ এক্সটেনশন করো। রেঞ্জ এক্সটেনশন অফ ভোল্ট মিটার, রেঞ্জ এক্সটেনশন অফ ভোল্ট মিটার, যারা ইউটিউব থেকে দেখছো লাইভে একটু আমার কনফার্মেশন দাও। আমার বাবার করছে না, ঠিক আছে, বাবার করলে আমি এক কাজ করবো, এটা যদি রেকর্ড থাকছে তো আমি পরবর্তীকালে আমি এটাকে রেকর্ডিং ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, আমি ইউটিউবটা প্রথম থেকে দেখতে পাচ্ছি বাবার করছে। ঠিক আছে, ছাড়ো, কোনো একটা প্রবলেমের জন্য হয়তো হচ্ছে। খেল, তো যারা ইউটিউব থেকে দেখছো আমি পরবর্তীকালে এটা রেকর্ডে দিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে, এদিকে আসুন, রেঞ্জ এক্সটেনশন অফ ভোল্টমিটার,
এবারে রেঞ্জ রেজিস্ট্যান্সের ভোল্টমিটারের ক্ষেত্রে কি হবে? রেঞ্জ রেজিস্ট্যান্সের ভোল্টমিটারের ক্ষেত্রে কি হবে বলতো? সিরিজে অ্যাড হবে না প্যারালাল হবে এবারে? বলো। সিরিজ আর ভোল্টেজটা কি হবে? এখানে ধরো একটা ভোল্টমিটার, ভোল্টমিটার তো সিরিজে কানেক্ট হয় না। আচ্ছা কি পয়েন্ট লিখে দিই আগে, ভোল্টেজ এখানে টু দা মেজার, আগেরটা যেমন কারেন্ট কোশ্চেন এখানে কি হবে? টু দা মেজার, টু মেজার দা ভোল্টেজ, এইগুলো মনে রাখতে হবে, না হবে না। তারপরে এটা কি কানেক্ট থাকে? এটা কিসে কানেক্ট থাকে বলো? টু দা কানেক্টেড voltmeter is across to the load, to connected voltmeter in across to the load, across to the, across মানে হচ্ছে প্যারালালে, ঠিক আছে। এন্ড 3 নম্বর হচ্ছে ভোল্টমিটারটা আমরা কি করবো এবারে? ভোল্টমিটারের ক্ষেত্রে প্যারালালের ক্ষেত্রে সবসময় ভোল্টেজ সবসময় থাকে সেম, প্যারালালে ভোল্টেজ উইল বি সেম। এই কি পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে একটু, হ্যাঁ এই কি পয়েন্ট গুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, সো এবারে আমরা সার্কিট কি ডিজাইন করব, বুঝলাম এটা, হ্যাঁ তুলেছো সবাই? ক্লিয়ারলি তোলা হয়েছে? তোলা হয়েছে, চলো। ও তুলো বাকি আছে, কটা করে করো করো, তুলো তুলো। এবারে আমরা ভোল্টমিটারে যাব। ভোল্টমিটারটা মানে কি কি ফর্মুলা মনে রাখতে হবে বুঝতে পারছো তো? আমরা এতক্ষণ ধরে টর্কের ইকুয়েশন পড়লাম, টর্কের ইকুয়েশন কি ফর্মুলা মনে রাখতে হবে, কি ফর্মুলা মনে রাখতে হবে সেটা বললাম। এবারে হ্যাঁ, অ্যামমিটারের ক্ষেত্রে কি ফর্মুলা মনে রাখতে হবে, কিরকম সার্কিট আছে সেটা মনে রেখে বুঝতে পারবে তাহলে হবে। অ্যামমিটারের ক্ষেত্রে সেম। নেক্সট হচ্ছে ভোল্টমিটার। ভোল্টমিটারের ছবিটা কিরকম হবে গো, কার জানা আছে বলো? হ্যাঁ ওকে, চলো করে নাও সার্কিট, সার্কিট করে নাও। প্রথমে দেখো অ্যাকচুয়ালি সাপ্লাই ভোল্টেজ দাও একটা, এর অ্যাক্রসে বলেছি ভোল্টমিটার সবসময় প্যারালাল থাকে, ঠিক আছে, ভোল্টেজ মাপার জন্য মাথা রাখবে। আর এটা হচ্ছে লোড। এটা ভিএম দিলাম ভোল্টমিটার অ্যাকচুয়ালি, ঠিক আছে। বা তোমরা এরকম সিম্বল দিতে পারো, এরকম সিম্বল হয় অনেক সময় দেখবে, অ্যামিটারের ক্ষেত্রে ভোল্টমিটারের ক্ষেত্রে অন্যরকম হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার আমরা কি করব, টার্গেট কি? এরকম তো অ্যাকচুয়ালি ভোল্টমিটার হয়, এর সঙ্গে কানেক্ট করলাম লোড, এদিকে আমরা ভিএল থাকে। বলো। ইন্টারনাল রেজিস্ট্যান্স এর সঙ্গে থাকে ভিতরে, এরকম ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেমন ধরো মানে অ্যাকচুয়ালি ইন্টারনাল রেজিস্ট্যান্স কেন অ্যাড করছি না, কারণটা হচ্ছে অ্যামিটার ভোল্টমিটারের ক্ষেত্রে ইন্টারনালি পার্টি থাকে না, তো সেদিক থেকে বাইরের দিকে দেখানোর কোনো প্রয়োজন মনে হয় না, ঠিক আছে। সেখানে একটা ভিএম থাকে, মানে এক ক্রসে এর এক ক্রসে মানে ভোল্টেজের এক ক্রসে ভিএম মানে মেজারমেন্ট ভোল্টেজ পাবো, সেটা আমরা উপরে ছবিটা আঁকবো এখন, ঠিক আছে। মানে তুমি রেজিস্ট্যান্সটা বলতে সিরিজে কানেক্ট করতে বলছো তো, সিরিজে কানেক্ট করতে হচ্ছে রেজিস্ট্যান্স, তো সেই সিরিজ রেজিস্ট্যান্স যেটা আছে আমি এরপর ছবিটা আঁকছি, এটা আঁকবো কিন্তু, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এটা আমরা মেজারমেন্ট করব, একটা লোড রয়েছে এখানে, ভোল্টমিটারটাকে কানেক্ট করে মেজারমেন্ট করবো, এটা প্রসেস, ঠিক আছে। এবারে এই প্রসেসটাকে আমি যদি রেঞ্জটাকে এক্সটেন্ড করতে চাই তাহলে কি করে করবো? তাহলে তখন কি করবো বলতো? এখন কি করতে হবে অ্যাকচুয়ালি, এখানে ভোল্টমিটার কানেক্ট করলাম, এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাড করলাম, আর এখানে তোমার লোড থাকলো। এবারে এবারে দেখো প্রশ্ন করছিল, এটা এটাই তো বলছে না, এটা হচ্ছে আর এসি থাকবে একটা সিরিজ রেজিস্ট্যান্স, আর এখানে তোমার কি থাকবে ভিএম, ঠিক আছে। এবারে এর মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে যেটা মিটার রেজিস্ট্যান্স বলা হয়, ঠিক আছে। এর এক ক্রস যেটা হবে সেটা হচ্ছে ভিএম, মিটার ভোল্টেজ, আর এটা টোটাল ভোল্টেজ, ঠিক আছে, টোটাল ভোল্টেজ।
টোটাল ভোল্টেজ, ঠিক আছে, টোটাল ভোল্টেজ এর অ্যাক্রস এটা হবে সেটা ভিএম, মানে মিটার রেজিস্ট্যান্স এর এক্সপেক্ট, মানে মিটার ভোল্টমিটারের এক্সপেক্টে এটা পাবো আমরা প্যারালাল অ্যাক্রস। এটা লোড। এই ডায়াগ্রাম গুলো সব বুঝতে পারছো তো, নাকি মাথার উপরে চলে যাচ্ছে? ডায়াগ্রাম গুলো বুঝতে পারছো তো? সিম্পল ডায়াগ্রাম। তাহলে এদিকে কারেন্ট যদি যায়, বলো তো, এদিকে একটা কারেন্ট যাবে না, আর এদিকে একটা কারেন্ট যাবে তো, হ্যাঁ কি না বলো? তাহলে এদিকে যখন কারেন্টটা আসবে সেটা আমি মিটার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ধরো আই এম, আর এদিকে যখন কারেন্টটা যাচ্ছে সেটাকে ধরলাম লোড কারেন্ট, লোড কারেন্ট ধরো, ঠিক আছে, লোড কারেন্ট। এবার আমাকে বলো তো, এখানে মিটার কারেন্টটা অ্যাক্রস টু দা, অ্যাক্রস বলা ভুল, অ্যাক্রস বলা ভুল, অ্যাক্রস হচ্ছে প্যারালাল সবসময়। মিটার রেজিস্ট্যান্সের রেসপেক্টে যে মিটার কারেন্টটা ফ্লো করছে এটা দিয়ে, সেটাই তো সিরিজ কারেন্টে ফ্লো করবে নাকি, নাকি না? তাহলে আমরা বলতে পারি না আই এম ইজ ইকুয়াল টু আইএসি? বলতে পারি কি বলতে পারি বলো? বলতে পারি তো, কি না বলো? এবার আমাকে বলো তো কেউ যে হোক, যে আমার এখানে ভোল্টেজটা রেসপেক্টে যে সিরিজে, এই যে তোমার সিরিজে একটা রেজিস্ট্যান্স অ্যাড করেছি, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি করব, বেশি করব না কম করব? আগেরটাতে ক্ষেত্রে তো লো করেছিলাম, এক্ষেত্রে কি করব? এখানে কেন হাই করব? হাই রেজিস্ট্যান্স কেন করব বলো? এখানে হাই রেজিস্ট্যান্স রাখছি কেন বলতে পারবে? সিরিজের ক্ষেত্রে কি হয়, কারেন্টের কি হয়, সমান থাকে না? ভোল্টেজটা কি হয়, ভোল্টেজটা কি হয়, ডিভাইড হয়ে যায়। হ্যাঁ, এবারে এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কম রাখতে, তাহলে এর অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ পেতে না, যেটাকে বলা হয় ভিএসি, পেতে কি পেতে না বলো? তুমি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পেতে কি পেতে না তোমরা? অবভিয়াসলি স্যার, এখানে যদি রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কম হতো, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজটা বেশি মানে পেয়ে যেতাম, ভোল্টেজ ড্রপ পেতাম। কেন? কারণ কি, কারেন্ট ফ্লো করে যাবে, কারেন্ট যখন ফ্লো করবে তাহলে রেজিস্ট্যান্স রয়েছে কারেন্টের ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমার এর অ্যাক্রস যদি ভোল্টেজ ড্রপ হয়ে যায়, তাহলে আমি এর অ্যাক্রস কি করে ভোল্টেজ মেজারমেন্ট করবো, বা রেঞ্জটা কি করে বাড়াবো? তার জন্য এখানে কি করা হয়, রেজিস্ট্যান্সের ভ্যালুটা হাই রাখা হয়, যাতে করে এর অ্যাক্রসে, লোডের অ্যাক্রসে এই ভোল্টেজটাকে অর্থাৎ ভিএমটাকে বেশি মাপ, মানে আমরা ভোল্টমিটার দিয়ে কানেক্ট করে মেজারমেন্ট করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো কি বুঝতে পারনি বলো, নাকি আরেকবার বলবো কোনটা? যে বুঝতে পারনি বলো, আমি আরেকবার বলে দেবো, চলো আরেকবার বলতে হবে, বলো। আমি বলতে চাইলাম যে অ্যাকচুয়ালি এখানে যে ভিএম আছে, এটা তো লোডের অ্যাক্রসে ভিএমটা মাপতে হবে না, ভোল্টেজটা কত আছে। তার মানে আমি যদি এই দিয়ে কারেন্ট ফ্লো করছে, এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কম রাখি, এটা দিয়ে কারেন্টটা ফ্লো করছে, আমি ভোল্টেজ তো মেজারমেন্ট করতে পারবো না, কারণ এই কারেন্টটা এদিকে ফ্লো করে যাবে, রেজিস্ট্যান্স ভ্যালু স্লো আছে, রেজিস্ট্যান্স ভ্যালু কম আছে। তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই হলে রেজিস্ট্যান্স ভ্যালু কম আছে, কারেন্টটা কি হবে, রেজিস্ট্যান্স ভ্যালু কি হবে, কম আছে, কারেন্টটা বেশি পরিমাণে ফ্লো করে যাবে এদিকে। যদি কারেন্টটা যদি বেশি পরিমাণে ফ্লো করে লোডের দিকে যাবে না, কারেন্টটা এই হয়ে এই দিকে বেরিয়ে চলে আসবে, হবে কি হবে না? মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি রেজিস্ট্যান্স ভ্যালু কম রেখে দিলে তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, লোডের দিকে কারেন্ট কি যাবে? যাবে না। কারণ কি হবে বলতো, এদিক থেকে কারেন্টের পাথ মানে রেজিস্ট্যান্স ভ্যালু পাথ কম পাচ্ছে, এটা থেকে কারেন্টের বাপাসে আবার লোডে মানে সাপ্লাই চলে যাবে। সেই জন্য কি করা হয়, আমরা এখানে রেজিস্ট্যান্স ভ্যালুটা হাই রাখছি, যাতে করে কারেন্টটা এইটা দিয়ে ফ্লো করতে পারে। যখনই ফ্লো করবে লোডের অ্যাক্রসে কতটা ভোল্টেজ আছে, এর অ্যাক্রস আমরা ভোল্টমিটার দিয়ে চেক করতে পারবো। বুঝতে পেরেছো না বুঝতে পারনি বলো, সবাই ক্লিয়ার হয়েছে তো? তাহলে আমাকে এখানে এক্ষেত্রে কি বার কথা বলো তো, এক্ষেত্রে আমাকে পরীক্ষার ফর্মুলা বার কথা হবে, যেটা যেটা হচ্ছে আইএসি বার কথা বলে, যেগুলো বার কথা বলে সেগুলো ফর্মুলাতে লিখে দিচ্ছি। আইএসি ফর্মুলাটা মনে রাখো। আইএসি মানে কি, আমি ফর্মুলা লিখিয়ে সব লিখে দিচ্ছি। দেখো, আইএসি সিরিজ রেজিস্ট্যান্স, মানে সিরিজ রেজিস্ট্যান্সের ক্যালকুলেটর বার করতে হবে। তাহলে আইএম ইজ ইকুয়াল টু কি হবে বলো, ফর্মুলা কি মনে করেছিল, আইএম ইজ ইকুয়াল টু এম মাইনাস ওয়ান, এটা ফর্মুলা। এটা ফর্মুলাটা প্রুফ করে আসে কিন্তু, হ্যাঁ এগুলো সব প্রুফ করে আসে, কিন্তু তোমাদের পরীক্ষা আসবে না, আসবে ফর্মুলা বেসিসে, কিন্তু অত এখন সময় নেই যে তোমাকে সব কিছু প্রুফ করে করে পড়ানো, এগুলো টাইম লাগে, 1 বছর 1.5 বছর 2 বছর এগুলো সব পড়ানো যায়, কিন্তু এই শর্ট টাইমের মধ্যে এগুলোই ঠিক আছে। এবারে হোয়ার দিয়ে লিখো,
আইএসি কি হবে? সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স, যার ইউনিট হচ্ছে ওহম। আর এম কি হবে? মিটার রেজিস্ট্যান্স, ওহম। এম মানে কি এখানে? মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। আচ্ছা, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ফর্মুলা কি হবে এখানে? এক্ষেত্রে বলো। হ্যাঁ, আগেরটা আমরা যেমন পেয়েছিলাম কারেন্টের এক্সপেক্টে আই বাই আই এম করেছিলাম, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এই ভোল্টমিটার অ্যাড করার থেকে ভিএম পাচ্ছি না? পাচ্ছি কি পাইনি? আর এদিক থেকে কি যাচ্ছে? টোটাল ভোল্টেজ আছে, টোটাল ভোল্টেজ। তাহলে ভিএম যদি ক্যালকুলেট করতে হয়, কালকেই শিখিয়েছি ভোল্টেজ ডিভিশন রুল, পেরে যাবে। সিমিলারলি কি হবে? এখানে লিখে রাখো এম ইজ ইকুয়াল টু ভি বাই ভিএম। ভি মানে কি বললাম? ওই টোটাল ভোল্টেজ, ফুল স্কেল ভোল্টেজ, এবং তোমাদেরকে ভিএম মানে ভেরিয়েবল ভোল্টেজ। ব্যাস এইটুকু। দুটো এবারে প্যারালাল আমি একটু শর্টে করে দিচ্ছি, ঠিক আছে? এই এতক্ষণে ক্লিয়ার হয়েছে সবার? বলো, আমি একটু সামারি করে দিচ্ছি এটা রেঞ্জ এক্সটেনশন। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই তো অনেকে লিখে রূপায়ণ বুঝতে পারছো? রূপায়ণ পড়ুন হচ্ছে? ব্যাস ব্যাস, বুঝে নাও। মমিতা বুঝছো তো? নেহা, জেলি, প্রয়াস বুঝতে পারছো? তানিশা বুঝছো তো? ঠিক আছে। তো আমি একটু সামারি করে দিই এগুলো আমরা কি করলাম। আচ্ছা, শুনে রাখো। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমার নোটে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তবু আমি বলে দিচ্ছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি হয়। অ্যাডভান্টেজ আমি পড়েছিলাম, কি কি হয় বলতে পারবে কেউ? লিখিয়ে দিই। অ্যাপ্লিকেশন তো সবসময় মাথায় রাখবে, এখানে অ্যাপ্লিকেশনের জায়গায় লিখে রাখো অ্যামমিটার ভোল্টমিটার। অ্যাপ্লিকেশন অ্যামমিটার ভোল্টমিটার, ঠিক আছে? অ্যামমিটার ভোল্টমিটার। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিছু রয়েছে, তার আগে আমি একটু সামারিটা করে দিই। একটু সামারি করার আগে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখে রাখবে, ঠিক আছে? অ্যাডভান্টেজ লিখো। অ্যাডভান্টেজ গুলো বলে বলে যাও তো এক 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 করে কেউ। অ্যাডভান্টেজ গুলো এক এক করে বলে যাও। একদম। এক নম্বর হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্ম। আচ্ছা, ইউনিফর্ম তো নাকি প্রথমে লিনিয়ার বললাম না? লিনিয়ার অথবা এফ আর ও এম হয় না? ঠিকই করেছি তাহলে। ইউনিফর্ম। দু নম্বর কি হবে? এক্স্যাক্টলি হাই সেন্সিটিভিটি। সেন্সিটিভিটিকে রিপ্রেজেন্ট করা হয় এটা দিয়ে, ঠিক আছে? তিন নম্বর কি হবে? পাওয়ার। পাওয়ার কনজাম্পশন লো। চার নম্বর কি হবে? মেইনটেনেন্স কি আছে? কস্ট কি আছে? কস্ট। কস্ট অবভিয়াসলি হাই কস্ট। পাঁচ নম্বর কি হবে? সাইজ আর কস্টটা হাইট ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়বে, ঠিক। এদিকে আসো। সাইজ আর কি হবে? কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড। আর কি আছে বলতো? আচ্ছা হ্যাঁ, ওয়েট এন্ড হাইট। তোমার ওয়েট, ওয়েট টর্ক রেশিওটা কি হয়? হাই হয় তো? আর আর কি কি আছে অ্যাডভান্টেজ? আর কি আছে অ্যাডভান্টেজ? বলো তোমরা। অ্যাকুরেসি হাই, ঠিক। একদম অ্যাকুরেসিটা হাই হবে। আর একটা পয়েন্ট ভুল স্কিপ করে যাচ্ছ, বলো তো কি? একদম ওই টেম্পারেচার এরর এন্ড ফ্রিকশনাল এরর ইজ ভেরি লেস। আচ্ছা, এই অ্যাডভান্টেজ গুলো ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজ মধ্যে কি কি পড়বে? সবার প্রথম কি আসবে? প্রথমে যেটা আসবে কি? প্রথমে যেটা ডিসঅ্যাডভান্টেজ মধ্যে কি আসবে? ইটস অনলি ওয়ার্কস অন ডিসি।
ইট ইজ নট ওয়ার্ক অন দ্য এসি, ঠিক আছে। এদিকে লিখে দিচ্ছি। 2 নম্বর কি হবে ডিসঅ্যাডভান্টেজে? হাই কস্ট, এমআই এর তুলনায় অবশ্যই। 3 নম্বর কি হবে? বাকিরা বলো, বাকিরা বলার চেষ্টা করো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো। আর কি হবে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে? আর কি আসছে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে? হ্যাঁ, আর বলতে পারো স্প্রিং কন্ট্রোল, এবং স্প্রিং এবং ম্যাগনেটিক কন্ট্রোলটা কি করতে হবে? সবসময় স্ট্রং করতে হবে, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। এইগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। লো পাওয়ার কনজাম্পশনটা এখানে থাকবে, ঠিক আছে। এইগুলো তোমাদের পরীক্ষা দেয়, লিনিয়ার দেয়, হাই সেন্সিটিভিটি দিয়ে দেয়, ঠিক আছে, পাওয়ার কনজাম্পশন দিয়ে দেয়, ওয়েট হাইট রেশিও দিয়ে দেয়, মানে বেশিরভাগ অ্যাডভান্টেজ থেকে দিয়ে দেয় কোশ্চেন। অ্যাপ্লিকেশন কি কি হয়? অ্যামিটার এন্ড ভোল্টমিটার, ঠিক আছে, লিখে রাখো। তাহলে আমরা এটা করে নিলাম, ঠিক আছে। পিএমসি ইনস্ট্রুমেন্টটা পুরো কভার আপ হয়ে গেছে। এবার দেখো আমি এখানে একটা ছক করে দিচ্ছি, ছকটা মাথায় রাখো। এটা অ্যামিটার লিখো, এটা ভোল্টমিটার লিখো। এখানে ফর্মুলা মনে রাখতে হবে আর এসি আর এম বাই এম মাইনাস ওয়ান। এখানে ভোল্টমিটারের ক্ষেত্রে আর এসি, ঠিক আছে, আর এম ইন্টু এম মাইনাস ওয়ান। দেখা যাচ্ছে না? সব উপায় রয়েছে, দেখো একটু সরিয়ে দিই, একটু উপায় ব্যবহার করলেই হয়ে যাবে। চলো তাহলে এখানে কি হবে? এম বার করতে হবে। এম ইজ ইকুয়াল টু অ্যামিটারের ক্ষেত্রে আই এম বাই আই এম হয়। এখানে ভি বার করতে, এই সরি এম বার করতে হবে ভি বাই ভি। ঠিক আছে, বুঝে গেল কি বললাম? সবসময় মাথা রাখবে এখানে অ্যামিটারটা মেজার করছে, মেজার করবে কারেন্টকে, আর এখানে ভোল্টেজ, ব্যাস এই ছকটা মাথা রাখবে। দেখো পিএমসি এস্টিমেটে আর কোনো কোশ্চেন আছে কারো? আশা করি কোনো কোশ্চেন থাকার কোনো কোথায় না। যদি থেকে থাকে বলে দাও, তাহলে শেষ করো পিএমসি এস্টিমেট, কারণ কি এরপরে এমআই এস্টিমেটটা করিয়ে দিয়ে শেষ, ফার্স্ট ইউনিট কমপ্লিট। বুঝতে পেরেছো সবাই ক্লাসটা, নাকি সব মাথার উপর দিয়ে গেল কোনটা? হুম, সবাই ক্লিয়ার হয়েছে টপিকটা? বলো। হুম, ইউজ করতে পারবো, ইউজ করতে পারবো, সিরিয়াল ভিডিয়ার। তো আমরা লাস্ট টপিক যেটা পড়বো, একটা টপিকই বাকি রইলো, এমআই ইনস্ট্রুমেন্ট, হুইস্টন ব্রিজ কি পড়িয়ে দিয়েছে। হ্যাঁ, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টটা পড়িয়ে দিয়ে শেষ করবো ফার্স্ট ইউনিটটা, তারপর আমরা মক টেস্ট নেবো। ক্লিয়ার হয়ে গেছে সবার? দেখো পুরো সামারি করে দিয়েছি, এমনকি প্রত্যেকটা ক্লাস আমি কিন্তু লিখে লিখে করাচ্ছি, তোমাদের জিরোটা যাতে করে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আর কি ইউটিউব থেকে আমি ক্লাসটাকে দেখি, ইউটিউব থেকে যদি ক্লাসটা পুরো শেষ পর্যন্ত যদি না ক্লাসটা যদি মানে প্রবলেম করে নেটওয়ার্কের প্রবলেমের জন্য, তাহলে আমি ক্লাসটাকে আমি রিকল করার জন্য রেকর্ডিং ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে। আর তোমাদের তো যারা অ্যাপসে রয়েছে তারা সেটাই পাবে, মানে সেইটুকুই। আজকে ক্লাসটা এখানে পর্যন্তই, রিপাবলিক ডে, ঠিক আছে। তোমাদের আজকে স্পেশাল ডে, সেই জন্য তোমাদের কোর্স ফোর্স সবকিছু কিন্তু তোমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে যারা সেমিস্টার ব্যাচে আছো। যদি পরবর্তীকালে রেকর্ডের কাজ, রেকর্ডের দেখতে চাও, লাইভ করতে চাও ক্লাস, সেমিস্টার ব্যাচে জয়েন করে নাও, ঠিক আছে। খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইস। আর জিলেট ব্যাচে যদি তোমরা পড়তে চাও তাহলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, ব্যাস এটুকুই। ইউটিউব থেকে লাইভ সেশনটাকে এন্ড আপ করছি, যদি কোনো প্রবলেম হয় আমি রেকর্ড দিয়ে দেবো। থ্যাংক ইউ।